এই মিছিলে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনো স্লোগান আছে? এই মিছিলে ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান আছে? নেই তো। তাদের বিরুদ্ধে স্লোগান নাই কেন? দায় তো তাদের, দায় তো তাদের। তারা কেন থামাতে পারে? শুনেন, কিন্তু এখন তাদের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে বিএনপিতে অনেকে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হচ্ছে, বিএনপির ভিতরে আমরা দেখছি আধিপত্যবাদকে কেন্দ্র করে, আধিপত্য কায়েমকে কেন্দ্র করে অনেক মানুষ দলের কোন দলে নিহত হচ্ছে। তো এই ঘটনাগুলো যখন ঘটছে তখন তারা বিএনপিকে দোষী করতে চায় যে বিএনপি প্রশ্রয় দিচ্ছে এ ধরনের চাঁদাবাজকে, বা ধরেন যারা আধিপত্য কায়েম করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনি একটু বলেন। ভাইরে, একটা বাড়ি চুরি হয়েছে, চোর ধরছেন, চোর হলো সৈয়দ বংশের। এমনকি সৈয়দ বংশ দায়ের জন্য নেবে? আপনি ওভাবে দেখেন, আপনি চোরটাকে ধরতে পারলেন না কেন? চোর অথবা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করতে পারলেন না কেন যে কারণে চোরটা ভয় পাবে যে আমি চুরি করলে পরে আমার এই ঝামেলা হতে পারে? সেটা আপনি পারেন নাই। দেখেন, বিএনপি, হ্যাঁ, বিএনপির লোকজনের সঙ্গে জড়িত আছে ম্যাক্সিমাম লোক, যা বললাম তো আমি, বিএনপির নামধারী হতে পারে, অনেকে বিএনপির নাম নিয়ে করে, এটা হতে পারে। বিএনপির লোকজন মাঠ পর্যায়ে তারাও হতে পারে, অনেকজন যারা ক্ষুধার্ত হতে পারে, আমি অস্বীকার করছি না। তাদেরকে থামানো বিএনপির দায়িত্ব। এখন বিএনপি কীভাবে থামাবে এটা বিএনপির ব্যাপার। বিএনপি যদি থামাতে না পারে এটাও বিএনপির ব্যর্থতা। আমি বিএনপির সমালোচনা অবশ্যই করবো। বিএনপি থামাতে পারে নাই কেন? তারা যে প্রক্রিয়ায় থামাচ্ছে এই প্রক্রিয়া 100 বছরও থামবে না। এই প্রক্রিয়ায় 100 বছরে ওটা থামবে না ভাই। ওই যে আমি একটা মাঝে মাঝে উদাহরণ দিই যে একটা মনে করেন পাতিল গরম হয়ে গেছে, কি প্রক্রিয়া ওটা আপনি পানি ছিটা দিলে কিন্তু শব্দ হবে, গ্রহণ করা উচিত, কিন্তু পাতিল ঠান্ডা হবে না। প্রক্রিয়া আপনি এখন একবার বলছি, ডিটেল বলছি যে কি প্রক্রিয়া এখানে একটু আমার মনে আছে আপনি যে প্রক্রিয়ার কথা বলেছেন, সেখানে এখন তো বিএনপি বলছে যে এক ধরনের শুদ্ধি অভিযানের মধ্যে দিয়ে যাবে তাদের দলে। তারা হয়তো এটা শুদ্ধি অভিযানটা কিভাবে করবে আমরা ঠিক জানি না, আমরা শুনছি এরকম শুদ্ধি অভিযানের কথা বিএনপি বলছে। পাশাপাশি আরেকটি বিষয় যেটা আপনি বললেন যে প্রশাসনের, পুলিশ প্রশাসন বিশেষ করে তাদেরকে প্রভাবিত করার যে ট্রেন্ডটা আমরা দেখছি, বা পুলিশের মধ্যে যারা কাজ করছে তাদেরও ভয় পেয়ে, আগাম ভয় পেয়ে মেনে নেওয়ার ব্যাপারটা যে দেখছি, এই পুলিশ প্রশাসন কোন পুলিশ প্রশাসন মনে রাখতে হবে যারা কিনা বিভিন্ন সময় গত 15 বছরে অপকর্মের সাথে জড়িত ছিলেন, তাদের কেউ কেউ ধরা পড়েছেন, সাজার মধ্যে গেছেন, আবার অনেকেই কিন্তু রয়ে গেছেন। সুতরাং তাদের মধ্যে তো ভয় থাকবে। তা এরকম একটা কাজ যেখানে আসলে সাহস প্রয়োজন হয়, সেই জায়গাটায় তারা আসলে কাজটা সঠিকভাবে করতে পারবে কিনা, এই দায়িত্বটা আসলে সরকারের কিভাবে? আমি এর কথা বলি, আপনি অনেক কথা বলতে পারেন, আপনি সবই ঠিক আছে। পুলিশ প্রশাসন, এমনি প্রশাসন, সব প্রশাসন হচ্ছে হাসিনা প্রশাসন। এখন আপনি কি রাতারাতি সব চেঞ্জ করে ফেলাবেন? পারবেন? তাহলে তো সব কলাপস করবে। আপনাকে এর মধ্যেই মোটিভেশনটাও করতে হবে, এর মধ্যে একদম চিহ্নিত লোকগুলিকে সরাতে হবে। আবার যারা নাকি মনে করেন আগে কি একটা জিনিস বলেন তো আপনি, 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না? তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। এখন আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির সব লোককে সহায়ছিল? সব লোক সহায়তে পারছে কি? পুলিশ কি প্রশাসনের সব সরাইছে? সরাই নাই তো। তারপরে আওয়ামী লীগ চলে নাই, ধীরে 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 পুরোটাকে আওয়ামী করছে। এটা কি এই গণঅভ্যুত্থান কি কোনো রিজিম চেঞ্জ যে শুধু এই গণঅভ্যুত্থানে? এটা তো তাড়াতাড়ি করে বলতেছে ভাই যে আপনি ওইখানে অমুক লোক আওয়ামী দোষর বলে দিলেন, আপনি তাকে সরাইতে হবে। এখন সে যে আওয়ামী দোষর নাটাকে, আওয়ামী দোষরদের আপনি পুরস্কৃত করেন নাই পুরস্কৃত? কয়টা উদাহরণ চান আপনি? আওয়ামী দোষরদেরকে পুরস্কৃত করেছে কয়টা উদাহরণ চান? আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিই। এই যে বঙ্গবন্ধু প্রকৌশল সংস্থানিক প্রকৌশল আছে একটা, এইটার যারা মানে সিনিয়র লিডার ছিল একজন, সেই লোককে কয়েক ধাপ পাল্টায় মানে উপরে সরাই নিয়ে এলজিডি চিফ ইঞ্জিনিয়ার বানানো হয়েছে। কি করে বানানো হয়েছে? কারণ ওই মন্ত্রী তার সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা হয়েছে, একটা লেনদেন হয়েছে, হয়ে গেছে। ওই এখন তো তার আওয়ামী লীগের দোষর বলে না, ফ্যাসিস্টেরই বলে না, অনুচর বলে না কেন? তাহলে এই সরকারকে আমরা বলছি গণঅভ্যুত্থানের সরকার, কিন্তু এই সরকারের মাধ্যমে আমরা কেন কতগুলো মুখস্থ কথা বলেন এটা বুঝি না। এটা গণঅভ্যুত্থান সরকার কিভাবে হয়? কি সরকার বলবো তাহলে আমরা? এটা ডক্টর ইউনূসের সরকার। কি সরকার? ডক্টর ইউনূসের সরকার। এটা ডক্টর ইউনূস কি গণঅভ্যুত্থানের সঙ্গে ছিল সে না, কিন্তু গণঅভ্যুত্থানের শক্তিরাই তো এখানে আপনার বিএনপি আমরা শুনে নেন বলি। গণঅভ্যুত্থানের সরকার, আপনি আমাকে কথা ডিটেল বলতে দেন। গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থান যখন হয় তখন সামনে কিছু লোক ছিল, তারা নিজেদেরকে লিডার দাবি করছে,
তারা সংগঠিত নেতা হয়ে গেছে, তারা বলছে এই লোকটাকে আমার আনতে হবে। আপনি ওই লোকটাকে আনছেন, ওই লোকটার এই আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক ছিল? উনি যাদেরকে নিয়ে আসছেন ওদের কার এই আন্দোলনের সঙ্গে ছিল সম্পর্ক বলেন তো? বদিউল আলম মজুমদার, তার এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক ছিল? নূরজাহান বেগম, কোনো সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক ছিল বলেন আপনি আমাকে, কার সম্পর্ক ছিল? এগুলো সব বোগাস কথাবার্তা। এইটা হলো ডক্টর ইউনূসের, বিধানচন্দ্র, তার কোনো সম্পর্ক ছিল? ডক্টর ইউনূসের বোর্ড চিকিৎসা করতো। কি হয়েছে কি? এটা গণঅভ্যুত্থানের সরকার না। এই সরকারের যারা উপদেষ্টা তার 80% সঙ্গে গণঅভ্যুত্থানের চেতনা মেতনা কোনো কিছুর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, আসবো আবার আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, আপনিও কি তাই মনে করেন কিনা? না, আমার খানিকটা দ্বিমত আছে হলো যারা সামনের সারিতে আছে তারা ডক্টর ইউনূসকে ডেকেছেন, এই সরকারটা ইনএফিশিয়েন্ট, সেটা আলাদা আলোচনা, এটা নিয়ে আমার মাসুদ ভাইয়ের সাথে একদমই একমত হব আমরা। কিন্তু শুধুমাত্র ওই স্টুডেন্টরা তাকে ডেকে এনেছে তা না, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এত বেশি সমর্থন নিয়ে কোনো সরকার তৈরি কখনোই হয়নি। প্রত্যেকটা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে ছিল, সাধারণ জনগণ, ডক্টর ইউনূস আশায় আমি মনে করি কোনো প্রশ্ন ওঠে নাই। এবং একটা জায়গায় হি ওয়াজ ভেরি সাকসেসফুল আমাদের এই শুরুর সময়টাতে, বিশেষ করে ভারতের যে তীব্র চাপ তৈরি হতে পারত শেখ হাসিনার পরবর্তী সময়, সেটা উনি অত্যন্ত সাকসেসফুলি ওনার মতো একজন বিরাট ফিগার থাকাই হয়েছে। আমি একমত যে সরাসরি অভ্যুত্থানের সাথে জড়িত শুধু না, যেমন বদিউল আলম মজুমদারের কথা বলা হলো, উনি ওই দিনগুলোতে মাঠে নামেননি হয়তো, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তার দীর্ঘ সময়ের অ্যাক্টিভিজম আছে, তার বাড়িতে হামলা পর্যন্ত হয়েছে, দীর্ঘ সময়ের অ্যাক্টিভিজম আছে। আর মাঠে নামা তো কয়েকজন ছিলেনই, আসিফ নজরুল ছিলেন, রিজওয়ানা হাসান ছিলেন, শারমিন মুর্শিদ, ওনারা রাস্তায় ছিলেন, নিচে ছিলেন অ্যাক্টিভ। আসিফ নজরুলের খুব লম্বা ট্র্যাক রেকর্ড আছে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমের। সো আবার কেউ আছে কোনো অ্যাক্টিভিজম নয়, নাম যাদের বললেন এর বাইরেও আরো আছে, লিস্ট কোনো লেখালেখির অ্যাক্টিভিজম নয়, সেটা আছে। এখন সমস্যা যেটা দাঁড়িয়েছে, আমি রাদার মনে করি গণ অভ্যুত্থানের সরকার এটাকে আমি বলতে প্রস্তুত, কিন্তু গণ অভ্যুত্থানের কত এক্সপেকটেশন আছে। আপনি যে জিনিসটা দিয়ে আমার কাছ থেকে আগের বার গেলেন, এই যে বিপ্লব বেহাত বিপ্লব, এই বিপ্লব করে আমরা আসলে এই গণ অভ্যুত্থানটার 12টা বাজিয়েছি। এটা বিপ্লব না, বিপ্লব হতে প্রবলেম কোথায়? ধরুন বিপ্লব আমি গণ অভ্যুত্থানের প্রত্যাশিত যে সেটাও বেহাত করা হয়েছে। ধরুন আপনি গণ অভ্যুত্থান যখন হয়েছে, পতন হয়েছে, আমরা কিছু সংস্কার, কিছু পরিবর্তন করব, আমরা একটু চেঞ্জ করে এই দিকে হাঁটা শুরু করব। মুহূর্তে আপনি শুনতে পেলে সংবিধান ফেলে দাও, কেন শপথ শহীদ মিনারে হয় নাই, আগে হয় নাই তো কি হয়েছে, এখন গিয়ে হওয়াও। এই করতে করতে না হয়েছে কি, মানে মাঠটাকে নষ্ট করে ফেলা হয়েছে গণ অভ্যুত্থানের সুফল পাওয়ার জন্য যা যা করা দরকার ছিল। এই জিনিসগুলো আসলে এটার জন্য দায়ী। এই সরকার এই জিনিসগুলো আসলে ঠিকমতো হ্যান্ডেল করতে পারে নাই। এই সরকার অনেক সমস্যা কোন জায়গায়, বললাম গণ অভ্যুত্থানের সাথে কেউ বলে যে সংস্কার, আমি এটা কেউ বলে, আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য হয়েও বলছি, সংস্কার মূলত শিক্ষিত সচেতন গোষ্ঠীর চাওয়া, কিন্তু আমরা ধরে নিলাম জনগণ চায়। কিন্তু এই সংস্কার আপনি করবেন, ওটা করবেন, আপনি ডেইলি রুটিন কাজ, আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে একটা রুটিন কাজ। এই জায়গাতে আসবো যে কেন পারছে না সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে, হলো না। আপনি তো কিছু ট্রাই করবেন, এই মানুষটা পারছে কি পারছে না দেখি সরিয়ে ফেলে। আমি একটু বলেই ফেলি, এক আলোচনা একসময় হতো, সবচেয়ে টার্ময়েলের টাইমটাতে ব্রিগেডিয়ার শাখাওয়াত দায়িত্বে ছিলেন, তার একটা মন্তব্য খারাপ লেগেছে, তাকে মুহূর্তে সরিয়ে ফেলতে হলো। তিনি কিন্তু ওই ভাঙা পুলিশকে তুলনামূলকভাবে অনেক বেটার কমান্ডে আনার খুব অল্প দিনে চেষ্টা করতে পেরেছেন। এখন ওনাকে বলছি তা না, নতুন কেউ বা আর কাউকে এই দায়িত্ব দিয়ে ট্রাই করতে পারি আমি, যে আপনি এতদিন পরেও বুঝতে পারছেন না, হবে না, তারপর তাকে ওই জায়গায় রেখে দিচ্ছেন। তো সরকার চাইছে না, সরকার এখানে না, প্রায় সব জায়গাতে আমি দেখছি যে তারা মিন করছে না এটা ঠিক কিভাবে করা যায়। দীর্ঘদিন চলে গেল, স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে অনেক অভিযোগ আছে, উনি এই পরিবর্তন করতে না পারার কারণ কি, চ্যালেঞ্জটা কোথায় আপনার কি মনে হয়? আমি জানি না, আমি একটা সাক্ষাৎকারের কথা বলতে পারি। আমাদের প্রধান উপদেষ্টা একজন সম্পাদকের সাথে সাক্ষাৎকারে ঠিক তাকে প্রশ্ন করা হয়েছিল এফিসিয়েন্সি নিয়ে, মন্ত্রীদের তো এফিসিয়েন্সিতে প্রবলেম আছে, তখন তিনি বলেছিলেন তাদেরকে কি বলবো, আমার নিজেই তো অবস্থা ভালো না, আমি নিজেই তো শিখছি। তারপর উনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন, উনি বলছেন যেটা করছি, যেটা হয়ে গেল, লেগে গেল, যদি না লেগে যায় তাহলে আমাদের কপাল খারাপ। উনি আমাদেরকে কপালের উপরে ছেড়ে দিয়েছেন, উনি কপালের উপরে ছেড়ে দিয়ে দেশ চালাতে চাইছেন। আমাদের এরকম টার্ময়েলের টাইমে এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার। আর একটা কথা বলে একটু এই পর্যায়ে শেষ করি, বিশেষ করে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ডেটেরিয়েট করানোর মধ্যে একটা প্ল্যান থাকতে পারে বলে আমি হাঞ্চ করি। আমি এটা
খুব অল্প সম্ভাবনা থাকলেও বলে রাখি, কারণ আমাদের বাংলাদেশে এই মুহূর্তে টাইমগুলো খুব ভয়ঙ্কর। আমাদের মনে আছে না, এনসিপির প্রধান নাহিদ ইসলাম মার্চ মাসে রয়টার্স এবং এএফপি কে ইন্টারভিউ দিয়ে বলছিলেন, তখন কিন্তু ডিসেম্বরে নির্বাচনের আলাপ হচ্ছিল, তিনি বলছিলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিসেম্বরে নির্বাচনের জন্য উপযোগী না। আচ্ছা, এখন ফেব্রুয়ারি তো খুব বেশি দূরে না, দেশের আইন শৃঙ্খলা যদি খুব খারাপ অবস্থা হয়ে যায়, ওকে পাথর দিয়ে মারে, থানা হামলা হয়, একটাতে বৈষম্য বিরোধীরা পটিয়ায় করে। আপনি কি বলতে চাইছেন যে নির্বাচন পেছাতে চায় বলে সরকার যদি কেউ নিজ থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না হোক এরকমটা চায়? সম্ভাবনা আছে দুটো তিনটে জিনিস। যেমন আমি আজকে এখানে আসার আগে একটা চ্যানেলে বিএনপির একজন খুবই সিগনিফিকেন্ট নেতার সাথে একটা টক শো করে এসেছি। তিনি ক্যাটাগরিক্যালি বলেছেন ওনারা একটা বিএনপির অন্তর্কন্দলে মারামারি এবং আহত হনে ওনারা তালিকা নিয়ে গেছেন থানায় যে এইভাবে মামলা করতে হবে। ওই মামলা থানা নিতে চায় নাই, যে যারা ভুক্তভোগী তারা আসুক, এটা ছাড়া হবে না। মানে তারা যে বলছেন, বহু সময় দেখবেন যে বিএনপি আহ্বান জানাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তাহলে একটা হচ্ছে বিএনপি রিলেটেড অপরাধগুলো তারা মামলা করছেন না বা চাপ দিচ্ছেন না, বিএনপি আরো যত খারাপ হোক সেইটা চাওয়া হচ্ছে। আর আইন শৃঙ্খলা যদি অ্যাজ এ হোল খারাপ হয়, কোন একটা সময় আওয়াজ আসতে পারে। ধরুন এই রিসেন্টলি দুটো থানায় অ্যাটাক হয়েছে, তো তাহলে কেউ যদি বলে যে আমাদের আমির সেকেন্ড লাগে নাই, উনি পাটগ্রামেরটা বলেছেন ওটা বিএনপি ছিল বলে, পটিয়ারটা আবার বলেন নাই ওটা বৈষম্য বিরোধী এবং এনসিপিরা আছে বলে, তো উনি বলেছেন পাটগ্রামে থানায় যদি অ্যাটাক হয় তাহলে কিসের নির্বাচন? তো এগুলো ঘটবে, এগুলো যদি ঘটে নির্বাচন এখন হতে পারে না। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, আপনি জানেন যে বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন এটি কথা বলেছেন যে অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, এবং তিনি বলেছেন 8-9 মাস আগেও বলেছিলাম এবং সেটা এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আরো বলেছেন যে এই কাজে উনি মানে সরকারের এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন অথবা প্রশ্রয় আছে। আমি ওই কথাটাকে সাপোর্ট করি। এখন শত্রু তো অদৃশ্য, শত্রু যতক্ষণ ধরা না পড়বে অদৃশ্য শত্রু, এই অদৃশ্য শত্রু ওনার দলের মধ্যেও আছে। তাহলে বাইরে শত্রু খুঁজেন না, ঘরের মধ্যে শত্রু আছে ওনার, ওইটা খুঁজতে বলেন আগে, বাইরের শত্রু অন্যরা খুঁজবো না। আপনিও বলেন, আপনার তো উনি খবর যখন অসুস্থ ছিলেন আপনার সাথে কথাও বলেছিলেন, আপনি বললেন সেটা ভালো হয়। ওটা তো অন্য হিসাব, ওটা তো আপনার পার্সোনাল রিলেশন তো অনেকের সঙ্গে আমার আছে, অনেকে আমাকে ফোন দেয়, এটা বলে তো বিপদে পড়ছিলাম। অনেকেই ফোন দেয় আমাকে, এটা ফোন দেন, আপনার ফোন দেন, অনেকে দেয়, তো এটা দেয়। বাট আমি ব্যক্তিগতভাবে উনার রাজনৈতিক যে পরিবর্তন, রাজনৈতিক চিন্তার প্রজ্ঞার যে পরিবর্তন হয়েছে, ইতিবাচক পরিবর্তন হয়েছে, এটা আমি বহুবার বলেছি। আমি এখনো বলি যে উনি অনেক কিছু করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু দেখেন চেষ্টা করা আর কাজ হওয়া কিন্তু এক জিনিসটা। এই যে সায়েন্স বলে না যে কাজ হয় না, আপনি এটাকে অনেকক্ষণ দিয়ে ঠেললেন কিন্তু নড়লো না, তাহলে কাজ হলো না, কিন্তু এটা পণ্ডশ্রম বলে। উনি যেভাবে করতেছেন কাজ তো হচ্ছে না, কাজ যে হচ্ছে না এটা কিন্তু আমার বলার দরকার নাই, কাজ তো হচ্ছে না, প্রতিদিন তো আগের দিনের চেয়ে বাড়তেছে, অর্থাৎ ওনার দলের লোক তো হচ্ছে। কিন্তু আমি কিন্তু এর জন্য চূড়ান্ত দায়টা দিব সরকার এই ঘটনার জন্য, কিন্তু পাশাপাশি এটাও তো ওনাকে মানতে হবে যে ওনার দলের কি অবস্থা, ওনার দলের অবস্থা যে ভালো না এটা তো বোঝা যাচ্ছে, ওনার দলের উপর যে ওনার কমান্ড কাজ করছে না এটা তো বোঝা যাচ্ছে। একটা লোককে যখন উনি বহিষ্কার করেন, এটার মাধ্যমে উনি পুরো দলকে কি মেসেজ দেন? এই মেসেজটাই দেন যে তোমরা এই কাজটা করলে তোমাকে আমি বহিষ্কার করবো। কিন্তু কেউ তো বহিষ্কারে ভয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? পাচ্ছে না কি অনেক বড় দলের যে সমস্যাগুলি হয়, ট্র্যাডিশনাল বড় দলের আর কি, সেটা হলে এখানে অনেক ভাই দাঁড়ায় যায়। এখানে খালি বিএনপি পলিটিক্স, এখানে ভাইয়ের পলিটিক্স চলে। অনেক নেতা হ্যাঁ তারা প্রোটেক্ট করে, এবং যখন প্রোটেক্ট তখন তারা জানে যে আমাকে একবার বহিষ্কার করবে 2 থেকে 3 মাস, তখন ইলেকশনের সময় আসবে, তখন আমাকে আবার দলে ফেরত দেবে। ওই ভাই বলে দিছে তুই কাজ চালাই যা, আমি তো আছি। তো এই জিনিসগুলো তো উনি কন্ট্রোল করতে পারতেছেন না। অনেকে বলছেন যে তারেক জিয়ার দেশে আসা উচিত, তিনি আসলে পরিস্থিতি চেঞ্জ হবে। আপনি কি মনে করেন? অবধারিত চেঞ্জ হবে, উনি আসলে পরে একটা ড্রামাটিক চেঞ্জ হবে, এবং ওনার তো অনেক আগে আসা উচিত ছিল। অনেকে বলতেছে ওনার নিরাপত্তার সমস্যা, যখন ইলেকশন হবে তখন উনি আসবেন না, তখন নিরাপত্তার সমস্যা হবে না। ভাই রাজনীতি করতে নামছেন, এখন যদি আপনি জুজুর ভয়ে আতঙ্কিত হন, এটা ভালো কথা না। আর আমরা বলি এটা শোনেন, সাধারণ মানুষ কি হয় জানেন? সাধারণ মানুষ বলেন, কর্মী বলেন, সমর্থক বলেন, তারা একজন অকুত ভয় লিডার দেখতে চায়। পৃথিবীর সব দেশে এইটাই নিয়ম।
একজন ওই যে আপনার কাপাকাপি করার লোক আবার দেখে চাই না আমার নেতা হিসেবে, আমি চাই না অন্তপক্ষে, অন্য কেউ চাইতে পারে। আর উনি বলবেন মাসুদ কামাল না চাইলেন না চাইলো, না মাসুদ কামাল ইম্পর্টেন্ট। মাসুদ কামাল মানে কি, আমি একটা পাবলিক রে ভাই, পাবলিক আপনার জন্য ইম্পর্টেন্ট, পাবলিকের জন্য নেতা ইম্পর্টেন্ট না, নেতার জন্য পাবলিক ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি বলেছেন যে অদৃশ্য শত্রুর প্রশ্ন, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, সেই প্রসঙ্গে আপনি বলেছেন যে ঘরের শত্রু আগে দূর করতে বলেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এই বিএনপির ঘরের শত্রুর বাইরেও কোনো অদৃশ্য শত্রু দেখছেন কিনা? শুনেন, এখানে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে দুইটা ক্লিয়ার গ্রুপ আছে। একটা হলো বিএনপির নেতৃত্বে একটা দল যারা নাকি দ্রুত নির্বাচন চায়, আরেকটা গ্রুপ হলো যত দেরিতে নির্বাচন হয়। দুইটা একদম ক্লিয়ার। মাঝখানে হলো সরকার, সরকার যে দ্বিতীয় যে গ্রুপটা আছে, যত দেরিতে নির্বাচন হয় তাদের পক্ষে। ত্রিভুজের দুই বিন্দু দুই কোণা হলে একদিকে, আরেক যারা দেরিতে নির্বাচন চায় যে সমস্ত পলিটিক্যাল পার্টি, তারা মনে করে যে একবার পরীক্ষার সময় হয়, কিন্তু এই পরীক্ষাটা যদি 5 দিন পিছিয়ে যেত তাহলে আমি খুব ভালো করতাম, ও 5 দিন পরে কিন্তু একই রেজাল্ট করে, কিন্তু মনে করে ভালো করতো। এরা হলো ওই দলগুলি, এরা মনে করে কদিন পিছিয়ে গেলে আমার খুব ভালো হবো, ফল ওটাই হবো ভাই। আর সরকারের মধ্যে কিছু লোক আছে তারা ভাবতেছে যদি 10 দিন পরে হয় তো 10 দিন তো একটু ফুর্তি করলাম।